স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এর আগে আমরা যে টপিকসগুলো পড়িয়েছিলাম সেগুলো রিভিউ করেছিলাম আমরা। আজকে আমরা সিলেকশন স্টেটমেন্ট দিয়ে শুরু করব। যদিও বা এই টপিকসের অর্ধেক পোরশন আমরা এর আগে পড়িয়ে ফেলেছি, আমি জাস্ট পড়ানো অংশগুলো আরেকটু রিভিউ করে দেখব। যে টপিকসগুলো আমরা এখানে কভার করব আজকে, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, কিওয়ার্ড যদিও আমরা অলরেডি পড়ে আসছি, কম্পারিজন অপারেটর, স্টেটমেন্ট ব্লকস, কম্পাউন্ড কন্ডিশন, শর্ট সার্কিটিং, বুলিয়ান এক্সপ্রেশন, এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। বুলিয়ান এক্সপ্রেশন পর্যন্ত আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। এরপর আমরা আজকে নেস্টেড সিলেকশন স্টেটমেন্ট থেকে শুরু করব। এরপর এলস, ইফ, কনস্ট্রাক্ট, সুইচ স্টেটমেন্ট, দা কন্ডিশনাল এক্সপ্রেশন অপারেটর। প্রথমে আসি সিলেকশন স্টেটমেন্টে। আমরা বেসিক যে স্টেটমেন্টগুলো অলরেডি পড়ে আসছিলাম, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, আমি একটু কুইকলি যাচ্ছি যেহেতু রিভিউ করতেছি আমি। ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা যদি আমরা দেখি, ইফ এর সাথে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা হচ্ছে একটা ইন্টিগ্রাল এক্সপ্রেশন। দ্যাট মিন্স এই এক্সপ্রেশন থেকে আমরা দুই ধরনের রেসপন্স পেতে পারি। একটা হচ্ছে জিরো রেসপন্স, যেটাকে আমরা ফলস হিসেবে কনসিডার করব, আর একটা হচ্ছে ট্রু রেসপন্স, সরি নন জিরো ভ্যালু। আর একটা রেসপন্স হিসেবে আমরা নন জিরো ভ্যালু পাবো, যেটা আমরা ট্রু হিসেবে ধরে নিব কন্ডিশন। ইয়েস স্যার। নেটওয়ার্কে একটা সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, ইফ এর সাথে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনের ইফ এর সাথে একটা কন্ডিশন, এরপর একটা স্টেটমেন্ট থাকবে। এই স্টেটমেন্টটা এক্সিকিউটেবল একটা স্টেটমেন্ট। আরেকটা জিনিস মনে রাখবো আমরা, কন্ডিশনটা হচ্ছে এখানে ইন্টিগ্রাল এক্সপ্রেশন। দ্যাট মিন্স ইন্টিগ্রাল এক্সপ্রেশন মিন্স এই ধরনের কন্ডিশন বা এক্সপ্রেশন থেকে আমরা দুই ধরনের রেসপন্স পাবো, আইদার জিরো অর নন জিরো। জিরো মিন্স ফলস রিপ্রেজেন্ট করবে, নন জিরো মিন্স ট্রু রিপ্রেজেন্ট করবে কন্ডিশনটা। তাহলে এক্সপ্রেশনের ভ্যালু যদি জিরো আসে তাহলে কন্ডিশন ফলস, এক্সপ্রেশনের ভ্যালু যদি ট্রু নন জিরো ভ্যালু আসে তাহলে কন্ডিশনটা ট্রু। তাহলে যদি কন্ডিশনটা ট্রু হয় সেই ক্ষেত্রে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি কন্ডিশন ফলস হয় তাহলে সেই ক্ষেত্রে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। এটাই হচ্ছে একটা লিমিটেশন ইফ স্টেটমেন্টের, যে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোনো স্টেটমেন্ট প্রিন্ট হবে না। দ্যাট মিন্স আউটপুট আমরা পাবো না। এই লিমিটেশনটা আমরা ওভারকাম করতে পারি ইফ এলস স্টেটমেন্টে গিয়ে। তাহলে এটার স্ট্রাকচারটা যদি আমরা দেখি, ইফ এর সাথে সবসময় একটা কন্ডিশন থাকবে, এরপর একটা স্টেটমেন্ট 1, আর এলস এর সাথে একটা স্টেটমেন্ট 2, দুইটা স্টেটমেন্ট থাকবে। যদিও বা এখানে দুইটা স্টেটমেন্ট, যেহেতু দুইটা সেমিকোলন, সেমিকোলন মিন্স স্টেটমেন্ট টার্মিনেটর, যদিও বা দুইটা স্টেটমেন্ট, কিন্তু বেসিক্যালি ওভারঅল ইফ এলস স্টেটমেন্টটাকে আমরা আসলে একটা সিঙ্গেল স্টেটমেন্ট হিসেবে ধরে নিব অ্যাজ পার স্ট্রাকচার। তাইলে ইফ এর সাথে যে কন্ডিশনটা দেওয়া থাকবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1টা এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস এর সাথে যে স্টেটমেন্টটা দেওয়া আছে স্টেটমেন্ট 2 সেটা এক্সিকিউট হবে। তাহলে দ্যাট মিন্স ইফ স্টেট, শুধুমাত্র ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে যে লিমিটেশনটা ছিল যে কন্ডিশন যদি ফলস হয় কোন স্টেটমেন্ট প্রিন্ট হবে না বা এক্সিকিউট হবে না, সেই লিমিটেশনটা ইফ এলস স্টেটমেন্ট আমরা ওভারকাম করতে পারছি। এখানে একটা एग्जांपल বলেছিলাম আমরা, দুইটা ইন্টিজারের মধ্যে যদি আমরা ডিভিজিবিলিটি বের করতে চাই, এটা আমরা অলরেডি প্র্যাকটিস করেছিলাম, তোমরা তাও বাসায় একবার প্র্যাকটিস করবে এগুলা। তো ইফ এর সাথে একটা কন্ডিশন সেট করা এন্ড রিমাইন্ডার ডি, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই আউটপুটটা প্রিন্ট হবে, আর কন্ডিশনটা যদি ফলস হয় এই আউটপুটটা প্রিন্ট হবে। কিওয়ার্ডস নিয়ে যদিও আমরা বলেছিলাম যে সি ভার্সনে আমরা 32 টাইপস, সি ভার্সনে আমরা 32 টাইপস কিওয়ার্ড করেছিলাম, আর সি++ ভার্সনে আমরা 74 টাইপস কিওয়ার্ড পাবো। আমরা অলরেডি অনেকগুলো দেখে আসছি এখানে, যেমন ধরো ডাবলটা আমরা দেখেছি কিওয়ার্ড হিসেবে, বুলটা দেখেছি, কারেক্টর দেখেছি। দ্যাট মিন্স ডেটা টাইপস গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। এলস দেখেছি আমরা, ইনাম দেখেছি, ফ্লট দেখেছি,
ইফ দেখেছি, ইন্টিজার দেখেছি, লং দেখেছি। কিওয়ার্ডস এর টাইপস গুলো আমরা দেখি নাই, টাইপস গুলো আমরা আজকে দেখবো যে টু টাইপস অফ কিওয়ার্ডস, রিজার্ভড ওয়ার্ডস এন্ড স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার। এই দুই ধরনের কিওয়ার্ড আমরা পেয়ে থাকি, রিজার্ভড ওয়ার্ডস আর হচ্ছে স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার্স। রিজার্ভড ওয়ার্ড কোনগুলো? যে ওয়ার্ডগুলোকে আমরা স্ট্রাকচার মার্কার হিসেবে ইউজ করি। তাহলে এরকম একটা एग्जांपल যদি বলি, ইফ এলস স্টেটমেন্ট, তাহলে ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে সিলেকশন স্টেটমেন্টের একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মার্কার হিসেবে কাজ করে ইফ এবং এলস এই দুইটা টার্ম। আমরা এই দুইটা ওয়ার্ডকে রিজার্ভড ওয়ার্ড হিসেবে, দ্যাট মিন্স কিওয়ার্ড হিসেবে বলতে পারি। তাহলে এটা যেহেতু ইফ এলস স্টেটমেন্ট, যেহেতু সিলেকশন স্টেটমেন্টের একটা স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচারের মার্কার হিসেবে যেহেতু ইফ এলস ইউজ হচ্ছে, তো সেই কারণে আমরা ইফ এলস কে রিজার্ভড ওয়ার্ড বা কিওয়ার্ড হিসেবে বলতে পারি। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে কি, স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার is the keyword that names a specific element। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা বেসিক एग्जांपल দিই, সেটা হচ্ছে কি the names of standard data types। তাহলে আমরা প্রিভিয়াস एग्जांपल-এ কিন্তু দেখেছিলাম ডেটা টাইপস এর ক্ষেত্রে কিন্তু আমরা কিওয়ার্ড ইউজ করি, যেমন ধরো ডাবল, বুল, ক্যারেক্টার, ইনাম, ইন্টিজার, লং, ফ্লোট। তাহলে ডেটা টাইপস এর ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে এগুলো হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার, যেগুলোকে আমরা কি বলি, কিওয়ার্ড বলি। আর ডিটেইলস 74 আইটেমস কিওয়ার্ডটা আমরা অ্যাপেন্ডিক্স বি তে সম সিরিজের যে বইটা রেফারেন্স দেওয়া হয়েছিল সেটার অ্যাপেন্ডিক্স বি তে আমরা পাবো। এরপর আসি কম্প্যারিজন অপারেটর। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. হ্যালো, ওকে। কম্প্যারিজন অপারেটর, এক্ষেত্রে আমরা কম্প্যারিজন অপারেটর বলতে যেমন ধরো লেস দেন অপারেটর, less than operator, greater than operator, less than or equal to operator, greater than or equal to operator, equal to operator, not equal to operator, এগুলো বেসিক্যালি কম্প্যারিজন অপারেটর হিসেবে ইউজ হয়। এবং এই অপারেটরগুলো দুইটা অপারেন্ডের মধ্যে ইউজ হয়। অপারেন্ড মিন্স ভেরিয়েবল x এবং y, দ্যাট মিন্স কন্ডিশনও হইতে পারে, এক্সপ্রেশনও হইতে পারে, বা ভেরিয়েবলও হইতে পারে। আমরা কিছু एग्जांपल দেখি, যেমন ধরো দুইটা ইন্টিজারের মধ্যে যদি আমরা মিনিমাম বের করতে চাই কম্প্যারিজন অপারেটর দিয়ে, তাহলে দেখো দুইটা ইন্টিজার মিন্স m n হিসেবে আমরা দুইটা ইন্টিজার নিলাম এবং তাদের মধ্যে একটা কম্প্যারিজন অপারেটর ইউজ করতেছি আমরা, লেস দ্যান অপারেটর। তাহলে এটা একটা কন্ডিশন, যেহেতু ইফ এর সাথে ইউজ হচ্ছে, তাহলে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট হবে m ইজ দা মিনিমাম। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আউটপুটে এলস এর স্টেটমেন্টটা প্রিন্ট হবে, দ্যাট মিন্স n ইজ দা মিনিমাম। তাহলে আমরা যদি एग्जांपल দেখি, দুইটা ইন্টিজার যদি আমরা ইনপুট নিই 77 55, তাহলে আমরা যদি কন্ডিশন দিয়ে চেক করে দেখি m এর জায়গায় 77, n এর জায়গাতে 55, দ্যাট মিন্স কন্ডিশনটা ফলস। তাহলে সেই ক্ষেত্রে এলস এর স্টেটমেন্টটা প্রিন্ট হবে, দ্যাট মিন্স n ইজ দা মিনিমাম। তাহলে n হিসেবে কাকে দিয়েছিলাম 55, দ্যাট মিন্স 55 ইজ দা মিনিমাম। এরপর আসি আমরা সিঙ্গেল ইকুয়েশনকে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে জানি, এটা আমরা অলরেডি বলেছিলাম তোমাদের। আর ডাবল ইকুয়েশন থাকলে সেটাকে আমরা ইকুয়ালিটি অপারেটর বলি। তো দুটার কাজ কিন্তু ডিফারেন্ট। অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হচ্ছে কি, কোন একটা ভ্যালু কোন একটা ভেরিয়েবলে অ্যাসাইন হয় এই অপারেটরের মাধ্যমে। আর আমরা যদি ইকুয়ালিটি অপারেটর ইউজ করি, এই ক্ষেত্রে এই কন্ডিশনটা ট্রু তখনই হবে যদি x এক্স্যাক্টলি ইকুয়ালস টু 33 আমরা ইনপুট দিই। যদি আমরা x এক্স্যাক্টলি ইকুয়ালস টু 33 ইনপুট দিই, সেক্ষেত্রে কন্ডিশনটা ট্রু হবে। আর x এর 33 ছাড়া অন্য যে কোনো ভ্যালুর জন্য এই কন্ডিশনটা ফলস। So this distinction is important between assignment operator and equality operator. এরপর আমরা একটা প্রোগ্রামিং এরর দেখি। এই এররটার নাম হচ্ছে লজিক্যাল এরর। এটা কখন হতে পারে, যদি আমি ভুলে অ্যাসাইনমেন্ট অপারেটরের জায়গাতে যদি আমি লজিক ইকুয়ালিটি অপারেটর দিয়ে দিই, অথবা ইকুয়ালিটি অপারেটরের জায়গায় যদি আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দিই, সেক্ষেত্রে এই ধরনের এররটা হইতে পারে। তো লজিক্যাল এররটাকে আমরা নরমালি ওয়ার্স্ট কাইন্ড অফ এরর হিসেবে জানি, কারণ এই এররটা নরমালি প্রোগ্রামার ছাড়া অন্য কেউ আইডেন্টিফাই করতে পারে না, কম্পাইলারও পারে না, অপারেটিং সিস্টেমও পারে না। তাই এই ক্ষেত্রে एग्जांपलটা যদি আমরা দেখি, ইফ এর সাথে যে কন্ডিশনটা ইউজ করা হচ্ছে, দ্যাট মিন্স n = 22, দ্যাট মিন্স এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা হচ্ছে।
তাইলে এই যে 22টা আমরা ইউজ করতেছি, এই 22টা অ্যাসাইন হবে কোথায়? n নামক ভেরিয়েবলে। এবং সেই ক্ষেত্রে তাইলে n equals to 22, দ্যাট মিন্স n এর মেমোরিতে যখন 22 অ্যাসাইন হবে, দ্যাট মিন্স 22 মিন্স নন জিরো ভ্যালু। তাইলে এই কন্ডিশনটা কি? ট্রু। তাহলে যদি ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে এই আউটপুটটা প্রিন্ট হবে। তাহলে আউটপুটে কি প্রিন্ট হবে? যে n, এটা হচ্ছে স্ট্রিং, হুবহু প্রিন্ট হবে n equals to 22। তাহলে n এর জায়গাতে কত আসবে? ওই যে 22 যেটা অ্যাসাইন হয়েছিল সেটা, দ্যাট মিন্স 22। কিন্তু দেখো আমরা কিন্তু এই যে যখন ইনপুট নিয়েছিলাম n এর ভ্যালু, তখন কিন্তু ইনপুট নিয়েছিলাম 77, সেটা কিন্তু এখানে শো করতেছে না। কারণ হচ্ছে কি, এখানে আমি আসলে ভুল অপারেটর ইউজ করেছিলাম। দ্যাট মিন্স আমি ইকুয়ালিটি অপারেটর না দিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে দিয়েছিলাম, যার কারণে 22টা n এ অ্যাসাইন হয়ে গিয়েছিল, যার কারণে কন্ডিশনটা নন জিরো হওয়াতে এই কন্ডিশনটা ট্রু হয়ে গিয়েছিল, যার কারণে আউটপুটে এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে গিয়েছিল। দ্যাট মিন্স n এর জায়গাতে 77 না এসে n এর জায়গাতে 22 অ্যাসাইন হওয়ার পরে যে ভ্যালুটা পেয়েছিলাম আমরা n এর মেমোরিতে, সেটাই প্রিন্ট হয়েছিল। দ্যাট মিন্স 22 ইকুয়ালস টু 22। তাহলে এটা কারেক্ট করব কিভাবে? যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের জায়গাতে যদি আমরা ইকুয়ালিটি অপারেটর ইউজ করি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? যদি আমি n এর জায়গাতে 77 একই ইনপুটটা দিই, তাহলে সেক্ষেত্রে হবে কি, n যেহেতু 77 না, সেক্ষেত্রে এই কন্ডিশনটা কি? ফলস। তাহলে ফলস হলে কি হবে? এলস এর আউটপুটটা প্রিন্ট হবে। দ্যাট মিন্স n নট ইকুয়ালস টু 22। দ্যাট মিন্স তখন প্রিন্ট হবে কি রকম? যে 77 not equals to 22। তখন আর কোনো লজিক্যাল এরর থাকবে না। এরপর আমরা আরো কয়েকটা এরর দেখতেছি এখানে, যে একটা হচ্ছে কম্পাইল টাইম এরর। এটার একটা एग्जांपल হচ্ছে কি, যদি আমরা সেমিকোলন ওমিট করি, দ্যাট মিন্স কোন একটা স্টেটমেন্টের শেষে যখন আমরা যদি আমরা ভুলে সেমিকোলন না দিই, যেহেতু সেমিকোলনটা হচ্ছে স্টেটমেন্ট টার্মিনেটর, সুতরাং এই ক্ষেত্রে কম্পাইলার কম্পাইলিং করতে পারবে না, তখনই সে একটা এরর দেখাবে। সেই কারণে এটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম এরর, এন্ড হুইচ ইজ কট বাই দা কম্পাইলার। তাহলে এই কম্পাইল টাইম এররটা ধরতে পারে কে? কম্পাইলার। এরপর হচ্ছে রান টাইম এরর। এটা কখন হয়? নরমালি যদি কোন একটা ভেরিয়েবলকে যদি আমরা 0 দিয়ে ডিভাইড করি, দ্যাট মিন্স তখন ইনফিনিটি আসবে। তাহলে এই ধরনের এররটা ফাইন্ড আউট করে কে? অপারেটিং সিস্টেম। তাহলে দেখো কম্পাইল টাইম এররটা ফাইন্ড আউট করতেছে কম্পাইলার, রান টাইম এররটা ফাইন্ড আউট করতেছে অপারেটিং সিস্টেম, কিন্তু লজিক্যাল এররটা কেউ আইডেন্টিফাই করতে পারে না প্রোগ্রামার ছাড়া। এই কারণে এটাকে বলা হচ্ছে ওয়ার্স্ট কাইন্ড অফ এরর। এরপর আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, দা মিনিমাম অফ 3 ইন্টিজার্স। 3টি ইন্টিজার্স এর মধ্যে যদি আমরা মিনিমামটা বের করি, তাও এখানে আমরা কম্পারিজন অপারেটর দিয়ে কাজটা করতেছি। एग्जांपलটা তোমরা দেখে নিবে, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। এরপর আসে আমরা স্টেটমেন্ট ব্লক। স্টেটমেন্ট ব্লক এটাও আমরা পড়েছিলাম, এবং স্টেটমেন্ট ব্লকের ক্ষেত্রে কোন একটা ভেরিয়েবলের স্কোপ কিভাবে আমরা ডিফাইন করতে পারি, কোন একটা ভেরিয়েবলের স্কোপ কখন ক্রিয়েট হয়, কখন শেষ হয়, সেটা আমরা দেখিয়েছিলাম एग्जांपल দিয়ে। তো স্টেটমেন্ট ব্লক বলতে আমরা বুঝি কি, সেকেন্ড বেসিক এর মধ্যে যে স্টেটমেন্টগুলো আমরা ইউজ করে থাকি সেটাই বেসিক্যালি একটা স্টেটমেন্ট ব্লক। তো এখানে আমরা যে एग्जांपलটা দেখতেছি, যে integer time equals to x, x equals to y, y equals to time, that means এখানে আসলে এক ধরনের সোয়াপিং হচ্ছে। সোয়াপিংটা আমরা অলরেডি পড়িয়েছিলাম তোমাদেরকে। সোয়াপিং, এই সোয়াপিংটা জেনারেলি আমরা ইউজ করি দুটো ভেরিয়েবলের মধ্যে যদি আমরা ভ্যালু ইন্টারচেঞ্জ করতে চাই। যেমন ধরো x equals to 5, y equals to 10, এই দুটোর ভ্যালুকে যদি আমরা সোয়াপিং এর মাধ্যমে ইন্টারচেঞ্জ করতে চাই, তাহলে এখানে যে কাজটা করতেছি, temp নামের একটা ভেরিয়েবল দিচ্ছি আমরা। এটা আরেকটা ভেরিয়েবল x y, দুটো ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবলকে আমরা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে জানি, যেহেতু মেইন স্টেটমেন্ট ব্লকের মধ্যে আছে। আর temp যেটা, এটা হচ্ছে ইন্টারনাল একটা স্টেটমেন্ট ব্লক। এই টেম্পের স্কোপটা শুধুমাত্র এই ইন্টারনাল ব্লকের মধ্যে থাকবে। আমরা পার্টিকুলারলি एग्जांपलটা দেখি। এই ব্লকটা কিন্তু মেইন স্টেটমেন্ট ব্লকের ভিতরে আরেকটা ইন্টারনাল ব্লক। তাহলে এই যে temp যেটা ভেরিয়েবল, সেটা আমরা ইন্ট্রোডিউস করতেছি কোথায়? ইন্টারনাল স্টেটমেন্ট ব্লকের মধ্যে। সুতরাং যখনই ইফ এর সাথে যে কন্ডিশনটা সেট করা, এই কন্ডিশন যদি ট্রু হয়, শুধুমাত্র সেক্ষেত্রে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে এবং সোয়াপিংটা করতে পারবে। যদি এই কন্ডিশনটা ফলস হয়, তাহলে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে না, এবং পাশাপাশি এই টেম্পের স্কোপটা ক্রিয়েট হবে না, যদি সে
যদি কম্পাইলার এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে না পারে। তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে যে temp নামে যে লোকাল ভেরিয়েবলটা নিচ্ছি, tempটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। তাহলে x এর ভ্যালুটা প্রথমে আমি temp এ অ্যাসাইন করলাম 5, তাহলে x খালি হয়ে গেল। এবার x এ আমি y এর ভ্যালুটা অ্যাসাইন করলাম, দ্যাট মিন্স 10 হয়ে গেল, y এখন খালি। y এর জায়গাতে এখন আমি temp এর 5 ভ্যালুটা অ্যাসাইন করে ফেললাম। তাহলে আমি এখন কিন্তু তাদের ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ করে ফেললাম, দ্যাট মিন্স x এর জায়গাতে আগে ছিল 5, এখন হলো 10, y এর জায়গাতে আগে ছিল 10, এখন হলো 5। তাহলে এই সোয়াপিংটা আমরা চাইলে এভাবে ইজিলি করতে পারি লোকাল ভেরিয়েবলের হেল্প নিয়ে। এখানে স্কোপ অফ এ ভেরিয়েবলের একটা एग्जांपल দেখানো হচ্ছে, এটা আমি অলরেডি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম, তোমরা আরেকবার দেখে নিবা। এরপর আসি কম্পাউন্ড কন্ডিশন। কম্পাউন্ড কন্ডিশন মিন্স যখন আমরা সিলেকশন স্টেটমেন্টে যদি একের অধিক কন্ডিশন ইউজ করতে চাই, যেমন ধরো এর আগে আমরা যে एग्जांपलগুলো দেখেছি ইফ এর সাথে বা ইফ এলস স্টেটমেন্টের সাথে, ইফ এর সাথে আমরা নরমালি সিঙ্গেল একটা কন্ডিশন ইউজ করতাম। যদি কোনো কারণে আমাকে একটার বেশি বা দুটার বেশি যদি কন্ডিশন ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড কন্ডিশন হিসেবে ইউজ করতে পারি, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা কন্ডিশনকে একটার সাথে আরেকটাকে ইন্টারলিংক করার জন্য আমাদেরকে লজিক্যাল অপারেটরের হেল্প নিতে হবে। লজিক্যাল অপারেটর মিন্স লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এন্ড লজিক্যাল নট, এই অপারেটরগুলোর হেল্প নিতে হবে। তো এই অপারেটরগুলো সম্পর্কে আমরা ট্রুথ টেবল থেকে ক্লিয়ার কিছু আইডিয়া পাবো যে যদি আমরা দুইটা কন্ডিশনের মধ্যে লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করি, তাহলে সেক্ষেত্রে লজিক্যাল এন্ড অপারেটর যে কম্পাউন্ড কন্ডিশনের মধ্যে ইউজ করব, সেই কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট তখনই ট্রু আসবে যদি দুইটা কন্ডিশনই ট্রু হয়। আমি যদি এক্সপ্লেইন করে বলি, লজিক্যাল এন্ড লজিক্যাল অর। আচ্ছা হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না, বাফার করতেছে। ভিডিও আটকে গেছে। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি আপনাকে বলি, মুখে বলি যে দুইটা কন্ডিশনের মধ্যে, জি স্যার বাফার করতেছে। হ্যাঁ দুইটা কন্ডিশনের মধ্যে যদি আমরা লজিক্যাল এন্ড ইউজ করি, দুইটা কন্ডিশনের মধ্যে যদি আমরা লজিক্যাল এন্ড ইউজ করি, তাহলে সেক্ষেত্রে প্রথম কন্ডিশনটা যদি প্রথম কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে ওভারঅল কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্টটা ফলস হয়ে যাবে, যেটা আমরা ট্রুথ টেবল থেকে পাই। তাহলে দুইটা কন্ডিশনের মধ্যে যদি আমরা লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট কখন ট্রু পাইতে পারি আমরা, যদি দুইটা কন্ডিশনই ট্রু হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ট্রু পাবো, অন্য যে কোনো ক্ষেত্রে আমরা ফলস পাবো। আর কম্পাউন্ড কন্ডিশনের মধ্যে যদি লজিক্যাল অর অপারেটর ইউজ করা হয়, লজিক্যাল অর অপারেটর, সেক্ষেত্রে আমরা কখন ট্রু পাবো, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিন্তু আমরা ট্রু পাবো। আর লজিক্যাল অর এর ক্ষেত্রে কম্পাউন্ড কন্ডিশনে যদি আমরা লজিক্যাল অর অপারেটর ইউজ করি, তাহলে কখন ফলস পাবো, যদি দুইটা কন্ডিশনে যদি ফলস হয়, সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট ফলস পাবো। দুইটা ক্রাইটেরিয়া আমরা মনে রাখবো। কম্পাউন্ড কন্ডিশনের মধ্যে লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করলে কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট ট্রু আমরা শুধুমাত্র একটা ক্ষেত্রে পাবো, যখন বোথ কন্ডিশন ট্রু হবে, দুইটা কন্ডিশনে যখন ট্রু হবে তখন, অন্য সব ক্ষেত্রে ফলস। আর আমরা যখন কম্পাউন্ড কন্ডিশনের মধ্যে লজিক্যাল অর অপারেটর ইউজ করব, সেক্ষেত্রে আমরা কখন ফলস পাবো, কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট যদি দুইটা কন্ডিশনই ফলস হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ফলস পাবো, অন্য সব ক্ষেত্রে ট্রু পাবো। এই জিনিসটা একটু আমরা মনে রাখবো, কারণ এটা আবার শর্ট সার্কিটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ধরো এই एग्जांपले কম্পাউন্ড কন্ডিশনের মধ্যে আমরা লজিক্যাল এন্ড ইউজ করতেছি, এখানে আমরা एग्जांपले লজিক্যাল অর অপারেটর ইউজ করতেছি। এরপর আসে আমরা শর্ট সার্কিটিং। এই শর্ট সার্কিটিংটা বোঝার জন্য আমাকে ট্রুথ টেবলটা বুঝতে হবে, যেহেতু আমি ট্রুথ টেবলটা একটু আগে বললাম যে শর্ট সার্কিটিংটা কখন হবে,
আমরা পার্টিকুলার যদি একটা एग्जांपल দিয়ে বলি, তাহলে ইফ এর সাথে আমরা একটা কম্পাউন্ড কন্ডিশন ইউজ করতেছি। কম্পাউন্ড কন্ডিশন কেন? এখানে কন্ডিশন আমরা ইউজ করতেছি লজিক্যাল অপারেটরের হেল্প নিয়ে। তাহলে এখানে লজিক্যাল এন্ড যেহেতু ইউজ করা হচ্ছে, একটা জিনিস ভালো করে মনে রাখি আমরা যে শর্ট সার্কিটিং হবে কখন। শর্ট সার্কিটিং হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আমাকে মেইনটেইন করতে হবে, যে কম্পাউন্ড কন্ডিশন হইতে হবে এবং লজিক্যাল অপারেটর যদি ইউজ করি, কম্পাউন্ড কন্ডিশনের মধ্যে যদি আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি সেই ক্ষেত্রে শর্ট সার্কিটিং হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কোন কোন ক্ষেত্রে শর্ট সার্কিটিংটা হবে? শর্ট সার্কিটিংটা বলতে আসলে বাইপাস হওয়া, দ্যাট মিন্স যেমন ধরো এই एग्जांपले দুইটা কন্ডিশন দেওয়া আছে, ডি নট ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে এন্ড রিমাইন্ডার ডি ইকুয়ালস টু 0, দুইটা কন্ডিশন। তাহলে দেখো যেহেতু লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করা হচ্ছে, তাহলে প্রথম কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে পরবর্তীটা কি আর চেক করার দরকার আছে? প্রথম কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু পরেরটা সে আর চেক করবে না, কারণ এই কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট এমনিতেই ফলস হবে। তখন সে কি করবে? শর্ট সার্কিটিং এর মাধ্যমে নেক্সট কন্ডিশনটা কম্পাইলার আর চেক করবে না, সরাসরি কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট ফলস ধরে নিয়ে এলস এর যে স্টেটমেন্ট এটা আউটপুটে প্রিন্ট করবে। আচ্ছা, এই জায়গাতে যদি আমরা লজিক্যাল এন্ড অপারেটর ইউজ না করে লজিক্যাল যদি অর অপারেটর ইউজ করতাম, অর অপারেটর, সেই ক্ষেত্রে শর্ট সার্কিটিংটা কখন হইতো? তাহলে সেটা যদি আমরা দেখি যে প্রথম কন্ডিশন যদি ট্রু হয়, লজিক্যাল অর এর ক্ষেত্রে প্রথম কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে পরেরটা সে আর চেক করবে না, এই ক্ষেত্রেও শর্ট সার্কিটিং হয়ে যাবে। দ্যাট মিন্স প্রথম কন্ডিশন যদি ট্রু হয় পরের কন্ডিশনটা চেক না করে কম্পাইলার এই কম্পাউন্ড কন্ডিশনের ফাইনাল রেজাল্ট ট্রু ধরে নিয়ে ট্রু কন্ডিশনের করেসপন্ডিং যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটা সে আউটপুটে প্রিন্ট করবে। দ্যাট মিন্স এটা। এরপর আসি আমরা বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে। Boolean expression means Boolean expression is also a condition that is either true or false. তাহলে বলা হচ্ছে কি, in the previous example the expression d greater than 0 and remainder d equals to 0 and d greater than 0 logical and remainder d equals to 0 আর Boolean expression। বলা হচ্ছে কি, এর আগে আমরা if এর সাথে যে কন্ডিশনগুলো ইউজ করেছিলাম সেগুলো প্রত্যেকটাই হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন কেন? কারণ এগুলো যেহেতু ইন্টিগ্রাল এক্সপ্রেশন হিসেবে বলেছিলাম, তাহলে এই ধরনের এক্সপ্রেশন থেকে আমরা দুই ধরনের রেসপন্স পাবো বলেছিলাম। একটা রেসপন্স হচ্ছে 0 রিপ্রেজেন্ট ফলস, আর একটা রেসপন্স হচ্ছে নন 0 রিপ্রেজেন্ট ট্রু। সে কারণে এই প্রত্যেকটা কন্ডিশনকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন হিসেবেও বলতে পারি। এই एग्जांपलগুলো তোমরা একটু দেখে নিবা। এতটুকু পর্যন্ত আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। আজকে আমরা নতুন টপিকস থেকে শুরু করব, নেস্টেড সিলেকশন স্টেটমেন্ট। আমরা যদিও অলরেডি সিলেকশন স্টেটমেন্ট কি জিনিস সেটা আমরা দেখেছি, যে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট। তাহলে নেস্টিং বিষয়টা কি রকম? তাহলে আমরা যদি পার্টিকুলার একটা एग्जांपल বলি, যেমন ধরো ইফ এলস একটা স্টেটমেন্ট আমরা নিলাম। নরমালি আমরা ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট ইউজ করতে পারতাম, ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা স্টেটমেন্ট ইউজ করতে পারি। এখন কোন একটা পার্টিকুলার প্রবলেমের জন্য যদি আমরা দুই এর অধিক স্টেটমেন্ট ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে সিলেকশন স্টেটমেন্টের মধ্যে নেস্টিং করতে হবে। কিভাবে? একটা স্টেটমেন্টের মধ্যে আরেকটা স্টেটমেন্ট ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা নেস্টিংটা করতে পারি। এটা কিভাবে? আমরা কয়েকটা एग्जांपल দেখি। যেমন ধরো একটা ইফ এলস স্টেটমেন্টের ভিতর আমি আরেকটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করলাম, তাইলে এই ইফ এলস স্টেটমেন্টের নেস্টিংটা বা কানেকশনটা দুই ভাবে হইতে পারে, আইদার ইফ এর সাথে অথবা এলস এর সাথে। এই ইফ এলস স্টেটমেন্টের নেস্টিংটা আরেকটা ইফ এলস স্টেটমেন্টের ইফ এর সাথে হইতে পারে, আবার এলস এর সাথে হইতে পারে। কিভাবে? যেমন ধরো আমরা एग्जांपलটা আগেও দেখেছি, এটা আবার যদি এখানে দেখতে চাই নেস্টিং করার জন্য, যে দুইটা ইন্টিজারের মধ্যে আমরা যদি ডিভিজিবিলিটি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো ইফ এর সাথে একটা কন্ডিশন সেট করা হইলো, এই ইফ এর করেসপন্ডিং এলস হচ্ছে লাস্টের এলসটা, প্রথম ইফ এর করেসপন্ডিং এলস হচ্ছে লাস্টের এলসটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মাঝখানে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে। দ্যাট মিন্স এখানে
একটা ইফ এলস স্টেটমেন্ট আর একটা ইফ এলস স্টেটমেন্টের সাথে নেস্টিং হচ্ছে। দ্যাট মিন্স কার সাথে হচ্ছে, ইফ এলস স্টেটমেন্টটা কার সাথে নেস্টিং হচ্ছে, ইফ এলস এর ইফ এর সাথে, দ্যাট মিন্স ইফ এর পরে। তাহলে আমরা এটা একটা एग्जांपल দেখলাম নেস্টিং এর। আমরা যদি আরেকটা एग्जांपल দেখি যে তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা ইন্টিজারের মধ্যে যদি আমরা মিনিমাম কোনটা বের করতে চাই, এই एग्जांपले আমরা নেস্টিংটা করতে পারি। এখানে ধরো নেস্টিংটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইফ, এই ইফ এর করেসপন্ডিং এলস হচ্ছে এটা, এই ইফ এর করেসপন্ডিং এলস হচ্ছে এটা। তাইলে দেখো এখানে ইফ এলস স্টেটমেন্ট দুইবার নেস্টিং হচ্ছে, ইফ এলস স্টেটমেন্ট দুইবার নেস্টিং হচ্ছে। প্রথম ইফ এলসটা ইফ এর সাথে নেস্টিং হচ্ছে, পরের ইফ এলসটা এলস এর সাথে নেস্টিং হচ্ছে। তো যেটা বলেছিলাম এই নেস্টিংটা ইফ এর সাথে হইতে পারে, এলস এর সাথে হইতে পারে, বা দুইটার সাথে হইতে পারে, এবং আমরা নেস্টিংটা করতে পারি। এরপর আসি এলস ইফ কনস্ট্রাক্ট। এই এলস ইফ কনস্ট্রাক্ট আমরা কখন ইউজ করি, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট আর অফেন ইউজড টু টেস্ট a sequence of parallel alternatives where only the else clauses contain further nesting. In that case, the resulting compound statement is usually formatted by lining up the else if phrases to emphasize the parallel nature of the logic. আমরা এখানে দুটো জিনিস খেয়াল রাখবো, একটা হচ্ছে else clause contain further nesting, এটা একটু মনে রাখবো, else clauses contain further nesting, that means এখানে নেস্টিংটা হবে else এর সাথে। আর একটা হচ্ছে কি যে else if phrases to emphasize the parallel nature of the logic, এই জিনিসটা একটু মনে রাখবো যে প্যারালাল নেচারটা হচ্ছে কিনা, লজিকের মধ্যে প্যারালাল কোনো নেচার পাচ্ছে কিনা। এটা যদি আমরা एग्जांपल দেখি ক্লিয়ার হবে। এই एग्जांपले যদি আমরা একটু খেয়াল করি, এখানে ওয়েলকাম টু প্রজেক্ট ইউক্লিড এরকম একটা সেন্টেন্সকে যদি আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যদি রিপ্রেজেন্ট করতে চাই এলস ইফ কনস্ট্রাক্ট দিয়ে, তাহলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে ইফ এর সাথে কন্ডিশন ইউজ করা হচ্ছে। এরপর দেখো এই ইফ এর করেসপন্ডিং এলস হচ্ছে ইমিডিয়েট পরেরটা। তাহলে এখন দেখো ওই যে বললাম যে else clauses contain further nesting, তাহলে else এর সাথে নেস্টিংটা হবে। তাহলে দেখো এই else এর সাথে if else স্টেটমেন্টটা নেস্টিং হচ্ছে, আবার এই else এর সাথে এই if else স্টেটমেন্টটা নেস্টিং হচ্ছে, আবার এই else এর সাথে এই if else স্টেটমেন্টটা নেস্টিং হচ্ছে, আবার এই else এর সাথে এই if else স্টেটমেন্টটা নেস্টিং হচ্ছে। কিন্তু আমরা এভাবে রিপ্রেজেন্ট করতেছি, দেখো যে if এর ফার্স্টে একটা if মনে হচ্ছে কি প্রথম if, পরেরটা মনে হয় ওই if এর else, আসলে তা না, if এর ইমিডিয়েট নিচেরটাই হচ্ছে তার করেসপন্ডিং এলসটা। কিন্তু এটা এমন ভাবে কনস্ট্রাক্ট করা যে if এর পরে দেখো একটু else if else if else if else if এভাবে দেখা। এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে if দিয়ে if এর করেসপন্ডিং else হচ্ছে এটা, তাহলে এই else এর সাথে if else নেস্টিং হইলো, এই else এর সাথে if else নেস্টিং হইলো, এই else এর সাথে if else nesting হইলো, আবার এই else এর সাথে if else nesting হইলো। এটা হচ্ছে else if কনস্ট্রাক্ট। এটা আমরা এই একটা স্কোরের জন্য এই কনস্ট্রাক্টটা ইউজ করতে পারি। কোন একটা পার্টিকুলার স্কোরের রেসপেক্টে যদি আমরা গ্রেডিং বের করতে চাই, সেই ধরনের एग्जांपलेর ক্ষেত্রেও আমরা এই else if কনস্ট্রাক্টটা ইউজ করতে পারি। দ্যাট মিন্স এটা নরমালি আমরা ইউজ করব যদি যেখানে আমরা প্যারালাল অনেকগুলা অল্টারনেটিভ বা অনেকগুলা স্টেটমেন্ট যদি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা else if কনস্ট্রাক্টের হেল্প নিতে পারব। এরপর আসে আমরা সুইচ স্টেটমেন্ট, এটাও আরেকটা অল্টারনেটিভ ওয়ে else if কনস্ট্রাক্টের পরিবর্তে আমরা ইউজ করতে পারি একটু ডিফারেন্ট ওয়েতে। else if কনস্ট্রাক্টের একটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এটার সিনট্যাক্সটা কি রকম যে সুইচের সাথে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, এরপরে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, স্টেটমেন্ট ব্লকে কেসের সাথে কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, কনস্ট্যান্ট 1 কনস্ট্যান্ট 2 কনস্ট্যান্ট 3, এই সমস্ত জায়গাতে কিছু ভ্যালু থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু। এটার উপর ডিপেন্ড করে কেস নাম্বারটা ডিফাইন হয়। এরপরে প্রত্যেকটা কেসের সাথে একটা স্টেটমেন্ট থাকবে। আমরা একটা एग्जांपले চলে যাই। एग्जांपले যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে রাখি, দা এক্সপ্রেশন, দ্যাট মিন্স সুইচের সাথে যে এক্সপ্রেশনটা থাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, দা এক্সপ্রেশন
মাস্ট ইভালুয়েট টু অ্যান ইন্টিগ্রাল টাইপ। তাহলে এক্সপ্রেশনটা ইভালুয়েশন হওয়ার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই ইন্টিগ্রাল ফরম্যাটে থাকতে হবে। এন্ড দ্য কনস্ট্যান্টস মাস্ট বি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এখানে প্রত্যেকটা কেসের সাথে যে কনস্ট্যান্ট ইউজ করা হয়েছিল ওই কনস্ট্যান্টগুলো কি হইতে হবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হইতে হবে, দ্যাট মিন্স ইন্টিজার ভ্যালু হইতে হবে। তাহলে এক্সপ্রেশন থেকে যে ভ্যালুটা পাবো ইভালুয়েশনের পরে সেই ভ্যালুটাও ইন্টিগ্রাল টাইপ, দ্যাট মিন্স ইন্টিজার হইতে হবে, এবং কেসের ভ্যালুগুলো ইন্টিজার হইতে হবে। তাহলে আমরা একটা एग्जांपल দেখি, ক্লিয়ার হবে জিনিসটা। সুইচের সাথে একটা এক্সপ্রেশন ইউজ করতেছে, এক্সপ্রেশনটা কি, স্কোর ডিভাইডেড বাই 10। তাহলে তুমি যদি স্কোরটা ইনপুট দাও, আমরা এর আগে স্কোরটা ইনপুট দিয়ে দিচ্ছি। স্কোরটা যদি, হ্যালো শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এখানে এক্সপ্রেশনটা কি, স্কোর ডিভাইডেড বাই 10। তাহলে আমরা যদি স্কোরটা ইনপুট দিই, যে কোনো একটা ভ্যালু হইতে পারে, যেমন ধরো 90, আমরা বললাম 90 স্কোর। তাহলে এই এক্সপ্রেশনটা ইভালুয়েট হওয়ার পরে ভ্যালুটা কত পাবো আমরা, 90 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 9। তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু যদি 9 হয়, এই 9 এর জন্য কোন কেস এসে ঢুকবে, এক্স্যাক্টলি কেস 9 এ ঢুকবে সে। তাহলে যদি সে কেস 9 এ ঢুকে, কারণ আমার কেসগুলো দেওয়া আছে কেস 10 থেকে কেস 0 পর্যন্ত। তাহলে যেহেতু আমি স্কোর দিলাম 90, তাহলে এক্সপ্রেশন থেকে ভ্যালু পাচ্ছি 9। তাহলে সে কেস 9 এ ঢুকবে, কেস 9 এ ঢুকে এই আউটপুটটা সে আউটপুট স্ক্রিনে, এই স্টেটমেন্টটা সে আউটপুট স্ক্রিনে দেখাবে। আচ্ছা, এখন স্কোরটা যদি 8.5 হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? স্কোরটা যদি 8.5 হয় তাহলে সেক্ষেত্রে 85 হয়, 85 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 8.5। তাহলে 8.5টা ইন্টিগ্রাল ফরম্যাটে না, তাহলে এটা যদি আমি ইন্টিজার ফরম্যাটে নিয়ে যাই, দ্যাট মিন্স 8 পাবো। তাহলে সেক্ষেত্রে সে কেস 8 এ ঢুকবে। সাপোজ আমরা নিলাম ভ্যালু 15, তাহলে 15 ডিভাইডেড বাই 10, তাহলে এটা হবে 1.5। তাহলে 1.5 এর ইন্টিজার ফরম্যাটটা হচ্ছে 1, তাহলে সে কেস 1 এ ঢুকবে। এভাবেই স্টেটমেন্টগুলো আউটপুটে প্রিন্ট হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা স্টেটমেন্টের পরে একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করা হচ্ছে। এটাও একটা স্পেশাল স্টেটমেন্ট। এটা নরমালি যে কোনো একটা স্টেটমেন্ট বা লুপকে টার্মিনেট করার জন্য আমরা ইউজ করে থাকি। বেসিক্যালি লুপ বা স্টেটমেন্ট ব্লকের স্কোপকে টার্মিনেট করার জন্য আমরা ইউজ করে থাকি। এই যে ব্রেকটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা দেখো প্রত্যেকটা স্টেটমেন্টের পরে ইউজ করা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। কেন সেই জিনিসটা আমরা একটু পরে দেখবো। যেমন ধরো এখানে আমরা একটা স্কোর নিচ্ছি আউটপুটে 83, তাহলে 83 ডিভাইডেড বাই 10 দ্যাট মিন্স 8.3 পাবো। তার ইন্টিজার ফরম্যাট হচ্ছে 8, তাহলে সে কেস 8 এ ঢুকবে। কেস 8 এ ঢুকে যে স্টেটমেন্টটা ছিল, স্টেটমেন্ট কি ছিল, ইওর গ্রেড ইজ এ বি, সেই স্টেটমেন্টটা সে প্রিন্ট করবে। এবং এই স্টেটমেন্ট ব্লক থেকে সে, আমরা যদি আউটপুটটা দেখি, এন্টার ইওর টেস্ট স্ক্রিপ্ট, এটা তো পাইলাম। এরপর সে কেস 8 এ ঢুকে স্টেটমেন্টটা প্রিন্ট করবে, সেই স্টেটমেন্টটা ছিল ইওর গ্রেড। এরপরে আরেকটা সে স্টেটমেন্ট প্রিন্ট করছে যেটা হচ্ছে গুড বাই। এটা কোথা থেকে পাইলো, আমরা একটু কোডে যদি যাই, এখানে কিন্তু আমার স্টেটমেন্ট ব্লকটা শেষ। তাহলে যেহেতু প্রত্যেকটা স্টেটমেন্টের পরে ব্রেক দেওয়া ছিল, যখন সে কেস 8 এ ঢুকছিল, কেস 8 এ ঢুকে আউটপুটে সে ইওর গ্রেড ইজ এ বি এটা প্রিন্ট করলো। ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে এই স্টেটমেন্ট ব্লক থেকে সে লুপ থেকে বের হয়ে গেল। বের হয়ে সে ওই স্টেটমেন্ট ব্লকের বাইরে যেটা আউটপুট ছিল সেই আউটপুটটা, দ্যাট মিন্স গুড বাইটা লাস্টে দেখাচ্ছিল এখানে আউটপুটে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা প্রত্যেকটা সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা কেস স্টেটমেন্টের পরে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ না করি তাহলে কি হবে? তাহলে একটা ঘটনা ঘটবে যেটাকে বলা হচ্ছে কি আনইনটেন্ডেড সিকোয়েন্স হবে, যেটাকে আমরা ফল্ট থ্রো বলি। একটা ফল্ট থ্রো টাইপের মেকানিজম ঘটবে। কিভাবে সেটা एग्जांपल দেখলে ক্লিয়ার হবে। যেমন ধরো এইখানে एग्जांपले কেসের স্টেটমেন্টগুলোর পরে কোনো ধরনের ব্রেক স্টেটমেন্ট ইউজ করা হয় না, যার কারণে প্রত্যেকটা লাইনে কিন্তু লজিক্যাল এরর দেখাচ্ছে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে, যখন যদি আমরা ব্রেক স্টেটমেন্ট না দিই, তাহলে দেখো প্রথমে সে স্কোরটা নিবে, স্কোরটা ধরো 83 ডিভাইডেড বাই 10 করলে কত 8.3, তাহলে সে কোথায় যাবে, কেস 8 এ যাবে। 8 এ গিয়ে সে প্রিন্ট করবে ইওর গ্রেড ইজ এ বি, এটা প্রিন্ট করলো। করার পরে যেহেতু ব্রেক স্টেটমেন্ট নাই, তাহলে সে এই লুপ থেকে টার্মিনেট হতে পারবে না। সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে,
সে কেস 8 এর স্টেটমেন্টটা প্রিন্ট করলো, এরপর কেস 7 এ গিয়ে তার স্টেটমেন্টটা প্রিন্ট করবে, কেস 6 এ গিয়ে তার স্টেটমেন্টটা প্রিন্ট করবে, এভাবে সে ডিফল্টে গিয়ে যে স্টেটমেন্টটা ছিল সেটাও প্রিন্ট করবে, সবগুলো স্টেটমেন্ট প্রিন্ট করবে। তাহলে এই যে আনইনটেন্ডেড কনসিকোয়েন্স সেটাকে আমরা ফল থ্রো বলি। এই ফল থ্রো মেকানিজমটা তখনই ঘটে যদি আমরা কেসের স্টেটমেন্টের পরে ব্রেক স্টেটমেন্টটা যদি আমরা ইউজ না করি, তাহলে সেক্ষেত্রে পার্টিকুলার যে কেসে গিয়ে ফার্স্ট স্টেটমেন্টটা প্রিন্ট হবে সেই স্টেটমেন্টের পর থেকে প্রত্যেকটা কেসে করেসপন্ডিং প্রত্যেকটা স্টেটমেন্ট প্রিন্ট হয়ে যাবে, যেটা আমরা এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি সবগুলো, যেটা কিন্তু আসলে আমাদের কারেক্ট রেজাল্ট না। তো এই কারণে আমাদের সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে একটা লিমিটেশন হচ্ছে কি প্রত্যেকটা কেস স্টেটমেন্টের পরে আমাদেরকে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে হবে। এরপর আসে আমরা দা কন্ডিশনাল এক্সপ্রেশন অপারেটর। কন্ডিশনাল এক্সপ্রেশন অপারেটর দ্যাট মিন্স একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে কোন এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হবে, কন্ডিশনের উপর ডিপেন্ড করবে কোন এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হবে। এটা আমরা আগে যে স্টেটমেন্টগুলো দেখে আসছি ওই সমস্ত স্টেটমেন্টগুলোর একটা ইজি ভার্সন হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন অপারেটর। এটার সিনট্যাক্স হচ্ছে কন্ডিশন থাকবে একটা, এরপর কোয়েশ্চেন মার্ক, এরপর এক্সপ্রেশন 1 কোলন এক্সপ্রেশন 2। তাহলে দেখো এই কারণে এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন অপারেটর, যে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে কোন এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1টা ইভ্যালুয়েট হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এক্সপ্রেশন 2টা ইভ্যালুয়েট হবে। তাহলে আমরা যদি একটা एग्जांपल দেখি, যেমন ধরো এটা মিনিমাম ইকুয়ালস টু এই কন্ডিশনাল এক্সপ্রেশন অপারেটরটা যদি আমরা ইউজ করি, এখানে দেখো x লেস দ্যান y, x হচ্ছে এক্সপ্রেশন 1 কোলন দিয়ে y হচ্ছে এক্সপ্রেশন 2। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে যে x লেস দ্যান y এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে মিনিমাম হচ্ছে x, আর এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে মিনিমাম হচ্ছে y। তাহলে এই কাজটা কিন্তু আমরা নরমাল সিলেকশন স্টেটমেন্ট দিয়ে যদি করতে চাইতাম তাহলে আমাদের দুইটা স্টেটমেন্ট দরকার ছিল। তো যে কাজটা আমরা কন্ডিশনাল এক্সপ্রেশন অপারেটর দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে কাজটা করে ফেলতে পারতেছি, দ্যাট মিন্স আমার প্রোগ্রাম লেন্থটা কমে যাচ্ছে, কম্পিউটেশনাল টাইমও আমার কমে যাচ্ছে, এটাই হচ্ছে এটার বেনিফিট। এটার একটা एग्जांपलও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা আজকে এই পর্যন্ত, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার কম্পাউন্ড কন্ডিশনটা একটু আরেকবার বললে ভালো হতো। কম্পাউন্ড কন্ডিশন? জি স্যার। কম্পাউন্ড কন্ডিশনটা নাকি? জি স্যার। আমি যাচ্ছি। আমরা एग्जांपल দিয়ে একটু বুঝাই এটা। আচ্ছা কম্পাউন্ড কন্ডিশন মিন্স যেখানে একের অধিক কন্ডিশন থাকবে। আমরা এতক্ষণ যে সিলেকশন স্টেটমেন্টগুলোর एग्जांपल দেখে আসছি প্রত্যেকটা ইফ এর সাথে একটা সিঙ্গেল কন্ডিশন ছিল, তাহলে ওখানে কিন্তু অন্য কোনো অপারেটর ইউজ করার দরকার ছিল না। কিন্তু যখনই আমরা একের অধিক কন্ডিশন যখন ইউজ করতে চাই, একের অধিক কন্ডিশন তখন ইউজ করতে হবে যদি আমি যদি প্রোগ্রামের লেন্থকে যদি ছোট করতে চাই, কম্পিউটেশনাল টাইম যদি কমাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে বা প্রবলেমের উপর ডিপেন্ড করবে, প্রবলেমের ভেরিয়েবল নাম্বার যদি বেশি হয়, আননোন যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড কন্ডিশন ইউজ করতে পারি। তাহলে কম্পাউন্ড কন্ডিশন যদি আমরা ইউজ করি দ্যাট মিন্স একের অধিক কন্ডিশন যদি দরকার হয়, তাহলে প্রত্যেকটা কন্ডিশনকে আমরা ইন্টারলিঙ্ক করব কিভাবে, কম্পেয়ার করব কিভাবে, সেটার জন্য আমাকে হেল্প নিতে হবে লজিক্যাল অপারেটরের। তাহলে লজিক্যাল অপারেটর হিসেবে আমরা কি কি জানি? লজিক্যাল এন্ড জানি, লজিক্যাল অর জানি, লজিক্যাল নট জানি। তাহলে দেখো পার্টিকুলার एग्जांपलে তিনটে ইন্টিজারের মধ্যে যদি আমি মিনিমাম বের করতে চাই, তাহলে এই কন্ডিশনটা যদি আমি দেখি, এটা একটা কম্পাউন্ড কন্ডিশন। কারণ কারণ এখানে দুইটা কন্ডিশন এবং লজিক্যাল অপারেটর ইউজ করা হচ্ছে, তাহলে আমরা ইজিলি বলতে পারি এটা একটা কম্পাউন্ড কন্ডিশন। তাহলে লজিক্যাল এন্ড যেহেতু ইউজ করা হচ্ছে, তাহলে দেখো এই প্রবলেমটা তো আমরা লজিক্যাল এন্ড ইউজ করতেছি। নেক্সট আরেকটা প্রবলেম দেখিয়েছিলাম, এখানে আমরা লজিক্যাল অর ইউজ করতেছি।
তাইলে নরমালি দেখা যাচ্ছে কি যখনই আমরা একের অধিক কন্ডিশন ইউজ করব তখন এই কন্ডিশনগুলোকে ইন্টারলিঙ্ক করতে গেলে আমাদেরকে লজিক্যাল অপারেটরের হেল্প নিতে হবে। আর কোনো প্রশ্ন আছে? এখন কি বুঝতে পারছি? জি স্যার। এটা বেসিক্যালি আমরা এই কম্পাউন্ড কন্ডিশন তখন ইউজ করব যদি নাম্বার অফ ভেরিয়েবল বেশি হয়, নাম্বার অফ আননোন যদি বেশি হয়, স্টেটমেন্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা এই কম্পাউন্ড কন্ডিশনগুলো ইউজ করতে পারি। এবং যখনই কম্পাউন্ড কন্ডিশন ইউজ করতে হবে সাথে সাথে এই কন্ডিশনগুলোকে ইন্টারলিঙ্ক করার জন্য আমাকে লজিক্যাল অপারেটরের হেল্প নিতে হবে, আইদার লজিক্যাল এন্ড অর লজিক্যাল অর লজিক্যাল নট এটসেট্রা। আর কারো কোনো প্রশ্ন? Seventeen batch 91. 17 batch 91. স্যার 17 batch 91 আসো? জি স্যার। তোমার কোনো প্রশ্ন আছে? মিস্টার স্যার। আসো? জি স্যার। 15 batch 69. 15 batch 69. 69 কে আছো 15 ব্যাচে? রোল নাম্বার 49 আছো 49? ইয়েস স্যার। বুঝতে পারছো তুমি? কোনো কিছু প্রশ্ন আছে তোমার? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? না থাকলে তাহলে আমরা ক্লাসটা আজকে এই অবস্থায় শেষ করতে পারি। ইফতেখার? জি স্যার, আমার কানেকশনটা একটু চলে এসেছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ আমার। ওই কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমি মিটিংটা শেষ করবো আর কি। কারো কোনো প্রশ্ন কি আছে সিলেকশন স্টেটমেন্টের উপর? আচ্ছা ইফতেখার, জি স্যার। আচ্ছা একটা জিনিস আমাদের প্রবলেম হচ্ছে যেটা যে মানে প্রত্যেকটা ক্লাসে আমরা জয়েন হতে 5 থেকে 10 মিনিট নষ্ট করে ফেলতেছি আর কি। তো যদিও আমি 5 মিনিট আগেই কিন্তু মিটিংটা শুরু করতেছি, 5 মিনিট আগেই। হ্যাঁ, তো স্যার। তোমরা সবাই একটু চেষ্টা করবা যাতে 5 মিনিট আগে থেকে জয়েন করতে পারো আর কি, তাহলে সময় নষ্টটা কম হবে। নেক্সট দিন আর সমস্যা হবে না স্যার। হ্যাঁ, আজকে ওই কারণ যে ক্লাসগুলো আসলে কনজিকিউটিভলি হচ্ছে তো, মানে একজনের ক্লাসের জন্য আরেকজনের ক্লাসে কিন্তু হ্যাম্পার হবে। ওকে স্যার। বুঝতে পারছি আমি? জি স্যার। আমি ওই নেক্সট ক্লাস থেকে 5 মিনিট আগে স্টার্ট করব মিটিং, সমস্যা নাই। তোমরা যাতে একটু আগে জয়েন করে ফেলো আর কি। আর কয়েকজন হয়তো বা প্রবলেম থাকতে পারে, ওরা আস্তে আস্তে জয়েন করবে, সমস্যা নাই। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে স্যার। জি আচ্ছা স্যার। তোমরা কি ম্যাটেরিয়াল সবকিছু পাচ্ছো, ভিডিও এবং লেকচারগুলো? জি স্যার, আপনি তো আপলোড করে দিয়েছেন ইয়াতে ক্লাসরুমে। হ্যাঁ, আর হ্যাঁ। ভিডিও প্রত্যেকদিন তো স্যার পাওয়া যায়, ওগুলো সবাই মানে সবার কাছে নিউজ চলে যায় স্যার। আচ্ছা আচ্ছা, মানে সবাই পড়তে পারতেছে বা দেখতে পারতেছে তো, নাকি কাজে লাগতেছে কিনা? জি জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, কারো সমস্যা হইলে জানাইও আর কি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।